রকিব হাসান আমাদের ছেড়ে চলে গেছেন গত বছর 2025-এর 15ই অক্টোবর। ঈশ্বরের অশ্রু গল্পটি রেকর্ড করা হয়েছে তার কিছুদিন পরেই, তবে অন্যান্য কাজের কারণে এটা রিলিজ করতে দেরি হয়েছে। শুরু করছি রকিব হাসানের লেখা ভলিউম 17 থেকে তিন গোয়েন্দা সিরিজের 61তম গল্প ঈশ্বরের অশ্রু। প্রথম প্রকাশ অগাস্ট 1992। যখন এই গল্পটি পড়ছি, রকিব হাসান তার কিছুদিন আগেই এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। যিনি আমাদের শৈশবকে অসম্ভব সুন্দর, কৈশোরকে রঙিন করেছেন, বিনা টিকিটে সারা পৃথিবী ঘুরিয়েছেন, সমস্ত খাবারের স্বাদ গ্রহণ করিয়েছেন, সবকিছু দেখিয়েছেন অন্তরের চোখ দিয়ে, আমাদেরকে সত্যিকার মানুষ হতে সাহায্য করেছেন। তিনি জেনারেশনের পর জেনারেশন ধরে অসম্ভব সুন্দর জীবনের কিছু সময় আমাদের উপহার দিয়েছেন। আসলে কিছু সময় না, এখন পর্যন্ত ফিরে ফিরে সেই সময়ই ফিরে যাই আমরা। আর এখনো জীবনটাকে ওইভাবেই দেখতে চাই। সামনের যত জেনারেশন আছে আশা করি তারাও তার এই আলোয় আলোকিত হবে। তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ঈশ্বরের অশ্রু। ঈশ্বরের অশ্রু এর প্রথম পর্ব। সাবধান! তিন গোয়েন্দাকে হুঁশিয়ার করলো হেনরি বেসিন। একটু এদিক ওদিক হলেই কিন্তু খেপে যাবে বুড়োটা। এমনিতে হাসি খুশি লোক বেসিন, রসিক, কিন্তু এখন ভ্রু কুঁচকে রেখেছে। ওই শকুন এটা, বলল সে। এমন কেপ্টে পয়সাই ছাড়তে চায় না, তাই তোমাদের ইউনিফর্ম ঠিক মতো করে দিতে পারলাম না। কিশোর, জ্যাকেটটা ঢলঢলে হয়েছে। হাতের ট্রেটা নামালো কিশোর, চিজ পাফ আর রোমাকেগুলো সরিয়ে রাখলো। তারপর তাকালো গায়ের সাদা ওয়েটারের পোশাকটার দিকে। তার চেয়ে অনেক মোটা লোকের পোশাক এটা, সব জায়গাতেই ঢোলা, বিশেষ করে দুই কাঁধ থেকে হাত অনেকখানি ঝুলে পড়েছে। এর বেশি আর কিছুই দিতে পারছি না, বেসিন বলল। ছোট আর একটা আছে অবশ্য, তবে সেটা গায়েই লাগবে না তোমার। না, এভাবে আর পারা যায় না। কিশোরের পেছনে রয়েছে মোসা, তার হাতেও ট্রে, তাতে ক্যারট স্টিক আর ডিপ। তার জ্যাকেটটা এত খাটো হয়েছে প্রায় কোমরের কাছে উঠে এসেছে, কনুইয়ের সামান্য নিচে হাতা, কবজি থেকে অনেক দূরে। অনেকটা কাকতাড়ুয়া পুতুলের মতো লাগছে তাকে। আর রবিনেরটা তো সবচেয়ে ঢোলা, এমনকি কিশোরেরটার চেয়েও। হাত গুটিয়ে রাখতে হয়েছে, নইলে আঙুল সহ ঢেকে যায়। হাতের ট্রে, বেঢপ লাগছে শরীরটাকে পোশাকের কারণে। ফোঁস করে নিঃশ্বাস ফেলল বেসিন। আর কিছু করার নেই আমার। যাও, মেহমানদের খাবার দাও। লিস্টারের সামনে না পড়লেই হবে। কিছু ভাঙলে নিজের দায়িত্বে ভাঙবে, আমি কিছু করতে পারবো না। এক ফোঁটা চা ফেলে দিলেও মুন্ডু চিবিয়ে খাবে বুড়োটা। রান্নাঘরের দরজা খুলে দিল বেসিন। ট্রে নিয়ে বেরিয়ে এলো তিন গোয়েন্দা। লিভিং রুমের গেস্টদেরকে খাবার বিতরণ করতে লাগলো। পুরনো আমলের ঘর, মানুষগুলো পুরনো, পুরনো আসবাব আর তাক বোঝাই জিনিসপত্র। কেমন অস্বস্তি জাগায়। বাগানের দিকে ফ্রেঞ্চ উইন্ডোগুলো খোলা, ফুরফুর করে ঢুকছে জুনের উষ্ণ হাওয়া। গরম লাগছে তিন গোয়েন্দার। অস্বস্তিতে শক্ত হয়ে গেছে শরীর, নড়তে চাইছে না যেন হাত পা। শক্ত করে ধরে রেখেছে ট্রে। একটু খাবারও যাতে না পড়ে সেদিকে কড়া নজর। ভীষণ বদমেজাজি ডেভিড লেস্টারের গালাগাল শুনতে চায় না। মিস্টার লেস্টারের সঙ্গে পরিচয় হয়নি ওদের, দেখাই হয়নি, তবে তার সম্পর্কে এত কথা শুনেছে, দেখা করার প্রচন্ড ইচ্ছে। ওয়েস্ট কোস্টের একজন কোটিপতি তিনি। রকি বিচে তার প্রতিবেশী, এবং তার সঙ্গে যাদের ব্যবসার সম্পর্ক আছে তাদের কেউই ভালো বলে না। আর এমন কিপ্টের কিপ্টে 90টা সেন্ট পেলে না খেয়ে জমিয়ে রেখে দেয় এখনো, আরো 10টা সেন্ট জোগাড় করে একটা পুরো ডলার করার জন্যে। পার্টিতে সাহায্য করার জন্য তিন গোয়েন্দাকে ভাড়া করেছে হেনরি বেসিন, কিছুটা বেপরোয়া হয়েই, কারণ ওই খরচের টাকাটাও লিস্টারের কাছ থেকে আদায় করতে ঘাম ছুটবে তার। শহরের নতুন এবং সবচেয়ে অল্প বয়সী ক্যাটারার সে। এতদিন ছোটখাটো কাজ করেছে, এই প্রথম লিস্টারের বাড়িতে পার্টির মতো বড় একটা কাজ পেয়েছে। কাজেই নাম করার জন্য উঠে পড়ে লেগেছে সে।
তার সঙ্গে মোটামুটি পরিচয় আছে তিন গোয়েন্দার। সার্ভিসিয়ার্ডে পুরনো জিনিস কিনতে যায়। লেস্টারের নাম তিন গোয়েন্দাও শুনেছে। কেমন লোক দেখার ইচ্ছে কিশোরের অনেক দিনের। কথায় কথায় বেসিনের কাছে যখন শুনলো পার্টিতে সাহায্য করার জন্য লোক খুঁজছে, ওয়েটারের কাজটা দেওয়ার জন্য চেপে ধরল তাকে। লেস্টারের বাড়িতে ঢোকার এই সুযোগ। কম পয়সায় কাজের লোক পেয়ে বেসিনও রাজি হয়ে গেল। ওরকম কিপ্টে লোকের বাড়িতে যেতে মুসা প্রথমে রাজি হয়নি। অনেক বলে কয়ে তাকে রাজি করিয়েছে কিশোর। রবিনের ব্যাপারটা অন্যরকম। গানের কাজ একঘেয়ে লাগতে আরম্ভ করায় কিছুদিন ছুটি নিয়েছে সে। তাছাড়া বেশ কিছুদিন থেকে তিন গোয়েন্দার সঙ্গে তেমন যোগাযোগ রাখতে পারছে না। দক্ষিণ সাগরে যেতে পারেনি। এখন আবার মন প্রাণ দিয়ে লেগে গেছে পুরনো কাজে। হেনরি বেসিনকে কন্ট্রাক্ট করেছে লেস্টার খরচ বাঁচানোর জন্যে। বড় এবং নামি ক্যাটারার ভাড়া করতে চাইলে অনেক খরচ। কড়া হুকুম দিয়ে দিয়েছে যত কম খরচে সম্ভব পার্টি শেষ করতে হবে। ওয়েটার নিয়ে শুরু হয়েছে খেঁচাখেঁচি। কজন লাগবে সেটা নিয়ে অনেক চাপাচাপি করে তারপর লেস্টারকে রাজি করাতে পেরেছে বেসিন। তবে এক শর্তে, সবচেয়ে কম দামি ওয়েটার নিয়োগ করতে হবে। তাই করেছে বেসিন। আর এ কারণেই বাগানে যে মেয়েগুলো টেবিল সাজাতে ব্যস্ত, ওরা সব রকি বিচ হাই স্কুলের ছাত্রী। বারটেন্ডারের দায়িত্বে রয়েছে যে ছেলেটা, সে লস অ্যাঞ্জেলসের কাপ অফ চিয়ার বারটেন্ডিং স্কুলের একজন শিক্ষানবিশ। আর পিকো নামে যে ভবঘুরে লোকটা বাসন ধোয়া মোছার কাজে করছে, তাকে রাস্তা থেকে ধরে এনেছে বেসিন। একটা মিশনারির কাছে ঘুরঘুর করছিল খাবারের লোভে। ওয়েটার রাখা হয়েছে তিন গোয়েন্দাকে। টাকার জন্যে আসেনি। এত কম দামে কেউ ওয়েটারের কাজ করতে রাজি হতো না। ওরা হয়েছে শুধু কৌতূহল মেটানোর জন্যে। ডেভিড লেস্টার রহস্যময় মানুষ। রকি বিচে কিংবদন্তি হয়ে উঠেছেন। নিঃসঙ্গ মানুষ, একা থাকতে পছন্দ করেন। মকিংবার্ড লেনে তার বাড়িটা যেন একটা পোড়ো বাড়ি। বাগানটাকে বলা যায় লতা পাতার জঙ্গল। আর কিছুদিন ওভাবে পড়ে থাকলে দক্ষিণ আমেরিকার ইতুরি জঙ্গল হয়ে যাবে। লোকে বলে ঢুকলে গা ছমছম করে, ভূতের বাসা। মুসা যে রাজি হতে চায়নি আসতে, এটা একটা কারণ। লিস্টারের মেয়ে এলিনার সম্মানে দেয়া হয়েছে এই পার্টি। বৃদ্ধের একমাত্র মেয়ে সে। বোর্ডিংয়ে থেকে স্কুলে পড়তো। ফলে রকি বিচের ছেলে মেয়েদের সঙ্গে তার পরিচয় হয়নি, বন্ধুত্ব করতে পারেনি। এখন পুবের একটা কলেজে পড়ে। গোপনে তিন গোয়েন্দাকে বলেছে বেসিন, মেয়েটা এই পার্টিতে তার এঙ্গেজমেন্টের খবরও ঘোষণা করতে পারে। বেসিন নিশ্চিত ভাবি জামাইকে দু চোখে দেখতে পারবে না লেস্টার। এই পার্টি দেবারও ইচ্ছে ছিল না তার। মেয়ের চাপে বাধ্য হয়েছেন। সারাক্ষণ গজগজ করছে বুড়ো, বেসিন বলেছে। এসব নাকি টাকা পানিতে ফেলার ফন্দি। চাপে পড়ে রাজি হয়েছে বটে, তবে যতটা সম্ভব কম টাকা খরচ করে কোনো মতে কাজটা সারতে চায়। কিছু সাধারণ খাবার আর কয়েকজন তৃতীয় শ্রেণীর মিউজিশিয়ানকে ভাড়া করেছে। যেন তেন ভাবে মেয়েকে খুশি করতে পারলেই বাঁচে। তার ইচ্ছে মেয়েকে বুঝিয়ে শুনিয়ে মেয়ের ফিয়ান্সেকে ভয় দেখিয়ে দুজনকে আলাদা করবে। তারপর ওয়াল স্ট্রিটের কোনো বড় ব্যবসায়ীর ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে। মেয়েকে ব্যবসায় ঢোকাবে। এগুলো সবই অবশ্য আমার অনুমান। সমস্ত কথা মনে পড়েছে কিশোরের। কলরব করছে মেহমানরা। কেন যে এত কথা বলে লোকে বুঝতে পারে না সে। হয়তো বক বক করে। চিজ পাফ সরবরাহ করতে লাগলো ওদেরকে। অবাক হয়ে ভাবছে কোন মানুষটা ডেভিড লেস্টার। বেশিরভাগই মাঝবয়সী। সে শুনেছে লেস্টারের বয়স 70। মেহমানদের পরনের দামি পোশাক। দামি দর্জির দোকান ঘুরে এসেছে। অনেক খরচ পড়েছে তার জন্যে। এরকম দামি পোশাক লেস্টারের পরনেও থাকবে আশা করতে পারল না সে। হাসাহাসি করছে মেয়েরা। উচ্চ কণ্ঠে কথা বলছে, চেঁচাচ্ছে, গান গাইছে, যা ইচ্ছে করছে। ওদেরই কেউ একজন হবে এলেনা লেস্টার। হয়তো চুলের রং হবে লাল, পরনে সাদা পোশাক, কিংবা হতে পারে সোনালি চুল, তাতে গোলাপি আভা। ওই যে সোনালি চুল, নীল পোশাক পরা মেয়েটা কথা বলছে ধূসর সিল্ক পরা মহিলার সঙ্গে, সেও হতে পারে এলেনা। কেমন যেন বিধ্বস্ত লাগছে মহিলাকে। যখন পাশের মসৃণ চেহারার তরুণের সঙ্গে কথা বলার জন্য ঘুরল মেয়েটা, ছাতের দিকে নিস্পৃহ চোখে তাকিয়ে রইলেন মহিলা, অমনোযোগী। হঠাৎ হাত উঠে গেল গলার কাছে। ওপরে তাকালো কিশোর। এক কোণে মাকড়সার জাল ঝুলে রয়েছে। কে জানি একটা শুঁয়োপোকা মেরেছিল, দেয়ালে লেপ্টে রয়েছে এখনো। বিরক্তিতে কুঁচকে গেল মহিলার মুখ। দ্রুত চোখ সরিয়ে নিলেন।
হাসি চাপতে কষ্ট হলো কিশোরের। গোয়েন্দাগিরির চেয়ে অনেক বেশি কঠিন ওয়েটারের কাজ এখন তাই মনে হলো, তবে আনন্দ পাচ্ছে। হঠাৎ মিউজিশিয়ানেরা সবে একটা বাজনা শেষ করেছে, এই সময় একটা গ্লাস ভাঙলো একটা মেয়ে। সঙ্গে সঙ্গে জেনে গেল কিশোর ডেভিড লিস্টার কার নাম। লম্বা তালপাতার সেপাই, ধূসর চুল, কালো মলিন স্যুট পুরনো হতে হতে চকচকে ভাবটাই নষ্ট হয়ে গেছে। এক কোণ থেকে ছুটে এলেন তিনি, রাগে চিৎকার করে ছুটলেন বাগানের দিকে। কিশোরের মনে হলো মেয়েটাকে ধরে মারবেনি বুঝি লিস্টার। শেষ মুহূর্তে সামলে নিলেন, বকা দিলেন, গায়ে জ্বর নেই, খাও না। বিড়বিড় করে আরো কি বললেন বোঝা গেল না। কড়া চোখে তাকিয়ে রইলেন মেয়েটার দিকে। আব্বা, রাগটা একটু কমাও, বলে লিস্টারের দিকে এগিয়ে গেল নীল পোশাক পরা মেয়েটা। এলেনা, মেয়েটাকে আটকানোর জন্যই বোধহয় হাতটা বাড়িয়ে দিয়েছিলেন ধূসর চুল মহিলা। সরিয়ে নিলেন। মসৃণ চেহারায় যুবকের দিকে তাকিয়ে বললেন, নিক, দেখলি একটা লোক বটে। এগিয়ে গেল যুবক। এলনা, দাঁড়াও। মিস্টার লিস্টার, শান্ত হন। মেয়েটা তো আর ইচ্ছে করে ফেলেনি। আপনি ফিরেও তাকালেন না লিস্টার। গটমট করে গিয়ে রান্নাঘরের দরজা খুললেন ধাক্কা দিয়ে। দরজা জুড়ে দাঁড়ালেন। তাকিয়ে রয়েছে কিশোর। সাংঘাতিক ব্যস্ত বেসিন। চুলার কাছ থেকে দৌড়ে যাচ্ছে টেবিলের কাছে, আবার টেবিল থেকে চুলার কাছে। অনেকগুলো প্লেটে খাবার সাজাতে হচ্ছে। এক গাদা বাসন সিঙ্কে ফেলে ধুতে হচ্ছে ভবঘিরে লোকটাকে। হেনরি, চিৎকার করে উঠলেন লিস্টার। কোত্থেকে কি ধরে এনেছো? ওই গর্ধব মেয়েটাকে বের করো আমার বাড়ি থেকে। ওই গ্লাসের দাম রেখে দেবে ওর কাছ থেকে, নইলে তোমার টাকা থেকে কাটবো। আব্বা, শান্ত হও না। আহ! পেছনে গিয়ে দাঁড়ালো মেয়ে। এমন কাণ্ড শুরু করলে আমার পার্টিটাই তো শেষ করে দেবে। এসো। এই আব্বা, প্লিজ। লিস্টারের হাত ধরে টান দিল এলেনা, কিন্তু চিৎকার বন্ধ করার ইচ্ছে নেই লিস্টারের। ফিরে তাকালো পিকো। হাতে এক গাদা বাসন, তাকিয়ে রয়েছে ভদ্রলোকের চোখের দিকে। এতগুলো বাসন একসঙ্গে নেয়াটাই বোধহয় ঠিক হয়নি, কিংবা অন্য কোনো কারণে গেল একটা পিছলে। ব্যাস, বাকিগুলো মেঝেতে পড়ে ভাঙলো ওটার সঙ্গে সঙ্গে। লিস্টারের চিৎকারের সব আলাপ বন্ধ হয়ে গিয়েছিল আগেই। নীরবতার মাঝে প্রচণ্ড শব্দ হলো বাসন ভাঙার, ঝনঝন করে। হাঁ হয়ে গেলেন লিস্টার। আব্বা, তোমার জন্যই এমন হলো, চেঁচিয়ে উঠল এলেনা। তুমি তুমি আব্বা। বুক চেপে ধরেছেন লিস্টার। ভাঁজ হয়ে যাচ্ছে হাঁটু। আমি আগেই বলেছি, এই জন্যই রাখতে মানা করেছি। আব্বা, আব্বা, করি, জলদি এসো, বেহুশ হয়ে যাচ্ছে। বাবার কোমর জড়িয়ে ধরলো এলেনা। আমি আগেই বলেছি, এই জন্যই রাখতে মানা করেছি। আব্বা, আব্বা, করি, জলদি এসো, বেহুশ হয়ে যাচ্ছে। বাবার কোমর জড়িয়ে ধরলো এলেনা। লিভিং রুম থেকে দৌড়ে এলো কালো চুলো এক তরুণ। সে আর বেসিন মিলে মেঝে থেকে তুলল লিস্টারকে। ডাইনিং রুম থেকে একটা চেয়ার এনে পেতে দিল এলেনা। তাতে বসানো হলো তার বাবাকে। আব্বা, কতবার মানা করলাম তোমাকে। রাগে দুঃখে প্রায় কেঁদে ফেললো এলেনা। আমি জানতাম এরকম একটা কিছু করবে। ডাক্তার কই? চেঁচিয়ে উঠল এক মোটা মহিলা। সবকিছু ঠিক করার দায়িত্ব যেন এখন তারই। এগিয়ে সে লিস্টারের নাড়ি দেখল। টেলিফোন কোথায়? ডাক্তারকে ফোন করছি। না, চিৎকার করে বলল লিস্টার। হুঁশ ফিরেছে। ডাক্তার লাগবে না, লাগবে না। ঝুঁকে দাঁড়ালো কালো চুলো তরুণ। মিস্টার লিস্টার, আমরা আপনাকে সাহায্য করতেই চাইছি। আমি বলছি ডাক্তার লাগবে না আমার। খেঁকিয়ে উঠলেন লিস্টার। ইডিয়েট! কিছুই মনে করলো না তরুণ, যেন শুনতেই পায়নি। দেখে শুনে কিশোরের মনে হচ্ছে লিস্টারের স্বভাবই হলো মানুষকে অপমান করা, কিন্তু একজন মেহমান এই অপমান সইবে কেন? এই সময় নিচু গলায় একজনকে বলতে শুনল, ছেলেটার নাম কডি হোয়েটা, লিস্টারের পার্সোনাল সেক্রেটারি। আজকাল চাকরি পাওয়াটা বোধহয় কঠিনই হয়ে উঠেছে।
শুকনো মন্তব্য করলো আরেকজন। ওপরে, লিস্টার বললেন। ওপরে নিয়ে চলো আমাকে, কয়েক মিনিট শুয়ে থাকলেই ঠিক হয়ে যাব। মেহমানদের দিকে তাকালো কডি। মুসার উপর চোখ পড়ল। অস্বাভাবিক খাটো ওয়েটারের পোশাক পরে বুফে টেবিলের কাছে দাঁড়িয়ে আছে। এই, তাকে ডাকলো সেক্রেটারি। এসো তো, ধরো। টেবিলে ট্রে রেখে লিস্টারের কাছে এসে দাঁড়ালো মুসা। সে আর কডি মিলে লিস্টারকে তুলে ধরলো। ধীরে ধীরে নিয়ে চলল সামনের হলের দিকে। সেখানে রয়েছে দোতলায় ওঠার সিঁড়ি। আগে আগে চলল এলেনা। মেহমানরা সরে পথ করে দিতে লাগলো ওদেরকে। একেবারে হালকা শরীরের লিস্টার, যেন কোনো ওজনই নেই। সিঁড়ি বেয়ে তুলতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না, মুসা একাই পারত। বেডরুমে নিয়ে আসা হলো তাকে। ঘরটা বাড়ির সামনের অংশে, জানালা দিয়ে পর্বত দেখা যায়। আরাম করে বিছানায় শুইয়ে দেয়া হলো লিস্টারকে। লাগোয়া বাথরুমে গিয়ে ঢুকলো এলেনা, বাবাকে এক গ্লাস পানি এনে দেওয়ার জন্য। পানি এনে দিলে ঠেলে সরিয়ে দিলেন লিস্টার। বিছানায় ছলকে পড়ল পানি। চেঁচিয়ে উঠলেন, নিত্র, আমার নিত্র কোথায়? এই যে আছে। একটা ড্রয়ার খুললো এলেনা। একটা ওষুধের শিশি বের করলো। খোল, জলদি কর। চাবুকের মতো সপাং করে উঠল যেন লিস্টারের কণ্ঠ। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন, বলদের মতো? আব্বা, নিত্র নয়, একদিন বিষ খাওয়াবো তোমাকে আমি। ট্রিকনিন, বিশ্বাস করো। শিশি ঝাঁকি দিয়ে উবুর করল এলেনা। বাবার মেলে দেয়া হাতে ফেলে দিল কয়েকটা ট্যাবলেট। তার করতে দিচ্ছি না, লিস্টার বললেন। উইলে কি লিখেছি ভালো করেই জানো। আমার অস্বাভাবিক মৃত্যু হলে একটা কানা করিও আর পাবে না তুমি। জিভের নিচে ট্যাবলেট রেখে দিয়ে চিত হয়ে শুলেন তিনি। বাবা মেয়ের এই ধরনের আলোচনায় অস্বস্তি লাগছে মুসার। বেরিয়ে যাওয়ার জন্য ঘুরতেই তার হাত চেপে ধরল এলেনা। তুমি থাকো এখানে আব্বার কাছে, আমি যাই, মেহমানদের দেখাশোনা করি গে। করি, এসো, আমি একা পারবো না। আতঙ্কিত হয়ে পড়ল মুসা। এত বদমেজাজি অসুস্থ একজন বুড়ো মানুষের কাছে থাকার কোনো ইচ্ছেই তার নেই। মিস লিস্টার, বলতে গেল সে। ওখানে আমার কাজ। এটাও কাজ? বাবার মতোই খেঁকিয়ে উঠল এলেনা। এখানে থাকতে বলা হয়েছে, থাকো। কিন্তু কিন্তু যদি ওর হার্ট বন্ধ হয়ে যায়? হবে না, এটা হার্ট অ্যাটাক নয়, অধৈর্য ভঙ্গিতে বলল এলেনা। একে বলে অ্যানজিনা, রক্তবাহী শিরা বিদ্রোহ করেছিল বলা যায়। তাতে হৃৎপিণ্ডে ঠিক মতো অক্সিজেন পৌঁছতে পারেনি, বুকে ব্যথা করেছে, সে কারণেই। ট্যাবলেট নিয়েছে, ঠিক হয়ে যাবে, ভয়ের কিছু নেই। তোমার হলে বুঝতে, কটকট করলেন লিস্টার। যার হয় সেই বোঝে, ভয়ের কিছুই নেই, তুমি জানলে কি করে? জানার ব্যাপার, তাই জানলাম। গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল এলেনা। মুসার দিকে তাকিয়ে হাসলো হোয়েরটা, যেন তার জন্য আফসোস হচ্ছে। তারপর বেরিয়ে গেল এলেনার পিছু পিছু। নিথর হয়ে পড়ে আছেন লিস্টার, চোখ বোজা। বিছানার কাছে একটা আর্ম চেয়ারে বসলো মুসা। তাকিয়ে রয়েছে বৃদ্ধ মানুষটার দিকে। মুখের চামড়া ধূসর রঙের, তার মাঝে শিরাগুলো জেগে রয়েছে বেগুনি জালের মতো। উঁচু পাতলা নাক, বসা গাল। হাতের দিকে দৃষ্টি সরে গেল তার। একেবারে যেন কঙ্কাল। এক ছটাক মাংস আছে কিনা সন্দেহ। আড়াআড়ি ফেলে রেখেছে বুকের ওপর, যেন কবর দেওয়ার জন্য শোয়ানো হয়েছে মানুষটাকে। ভয় ধরে গেল মুসার। দ্রুত সরিয়ে নিল চোখ। দেখতে লাগলো ঘরে কি আছে। গত শীতের পর বোধহয় আর পরিষ্কার করা হয়নি ফায়ার প্লেসটা। পিতলের কালো হয়ে যাওয়া বেড়ার ওধারে উঁচু হয়ে আছে ছাই। কাছে একটা পিতলের ঝুড়িতে রাখা কিছু লাকড়ি, আর এক গাদা হলদেটে খবরের কাগজ। ওগুলো দিয়েই আগুন ধরাতে সুবিধে। ফায়ারপ্লেসের ওপরের ম্যান্টেল পিসে সাজানো একটা জাহাজের মডেল, আর চীনামাটির মোমদানিতে দুটো মোম। সব কিছুতে ধুলো জমে রয়েছে পুরু হয়ে। লম্বা দম নিল মুসা। বাতাসে ধুলোর গন্ধ। দেয়াল, ময়লা পর্দা আর রংচটা কার্পেট থেকেই হালকা কুয়াশার মতো উঠছে ওই ধুলো। তার ধারণা বড় একটা ড্রেসারের উপরে ঝুলছে একটা আয়না, দাগ পড়া হলদেটে।
পেছনে জায়গায় জায়গায় পাড়া উঠে গেছে। ড্রেসারের পাশে দুটো ছোট আর্ম চেয়ার রাখা। গদির রং উঠে গেছে। দেয়ালে ঝোলানো ছবিগুলোরও একই রকম করুণ দশা। জাহাজ আর সাগরের ছবি। উত্তাল সাগরে চলছে জাহাজ, ঢেউ আছড়ে পড়ছে পাথুরে উপকূলে। আর সর্বত্রই ছড়িয়ে রয়েছে যেন বুককেস। দেয়াল ঘেঁষে, ড্রেসারের ধারে, চেয়ারের পাশে বই উপচে পড়ছে ওসব কেসে। পেপার ব্যাগ, হার্ড কভার, ছোট বই, বড় বই, ভলিউম খাড়া করে কাত করে শুইয়ে যতভাবে ঢোকানো সম্ভব রাখা হয়েছে। আর আছে কাগজপত্র। রোল পাকিয়ে চ্যাপ্টা করে ভাঁজ করে গুজে দেয়া হয়েছে বইয়ের ফাঁকে সামান্যতম জায়গা যেখানে পাওয়া গেছে সেখানেই। আরও আছে বাদামি রঙের ম্যানিলা খাম আর ফোল্ডার, ছোট বড়, বইয়ের মাথার ওপরের ফাঁকে কিংবা পাশের অন্যান্য ফাঁকে। বিছানার দিকে তাকালো আবার মুসা। লিস্টার মনে হয় ঘুমিয়ে পড়েছেন। কেমন খসখসে কাঁপা নিঃশ্বাস পড়ছে, তবে নিয়মিত। হাড্ডি সর্বস্ব আঙুলগুলো এখন আর মুঠো হয়ে নেই, খুলে রয়েছে বুকের উপর। উঠে একটা বুককেসের কাছে এসে দাঁড়ালো মুসা। বইয়ের পেছনের নাম পড়ল। একটার নাম ব্লাডি মার্ডার, আর একটার নাম শার্ক হান্টার। এডগার অ্যালান পোর গল্প সংকলন রয়েছে কিছু। আরেকটা বইয়ের নাম দেখল পোলারিস। ওটা টেনে বের করে খুলল সে। নাবিকদের গাইডবুক ওটা। সমুদ্রে নক্ষত্র দেখে কি করে জাহাজ চালাতে হয় তার উপর লেখা। গুঙিয়ে উঠলেন লিস্টার। এমন চমকে উঠল মুসা যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। বইটা আগের জায়গায় ঢুকিয়ে রেখে অপেক্ষা করতে লাগলো। তাকিয়ে রয়েছে বুড়ো মানুষটার দিকে। কানে আসছে নিচতলায় মেহমানদের কণ্ঠস্বর। কতক্ষণ চলবে পার্টি? কতক্ষণ তাকে আটকে থাকতে হবে এখানে, এমন একটা বিরক্তিকর কাজে? হাতের দিকে তাকালো সে। ধুলো ময়লা লেগে গেছে। বুককেসটা কতদিন পরিষ্কার করা হয় না কে জানে। কয়েক মাস হতে পারে, কয়েক বছর হলেও অবাক হবার কিছু নেই। বাথরুমে গিয়ে দরজা লাগিয়ে দিল মুসা। ওখানেও বই আছে। পুরনো আমলের বাথটাব আর ওয়াশ বেসিনের পাশে একটা টেবিলে স্তূপ করে রাখা হয়েছে। নানা রকম গল্প আর প্রবন্ধের বইয়ের মাঝে রয়েছে কার্টুনের বই। অ্যাটমিক এনার্জির ওপর লেখা বইও আছে। তার মানে যা পান তাই পড়েন লিস্টার, সব ধরনের বই। কিশোরকে বলার মতো একটা খবর বটে। কলের মুখ খুলে হাত ধুতে শুরু করলো মুসা। হঠাৎ স্পষ্ট শুনতে পেল তালা লাগানোর শব্দ। এই! টান দিয়ে তোয়ালে নিয়ে দরজার দিকে ছুটল সে। নব ধরে মোচড় দিল, নড়লও না। তালা লাগিয়ে দেয়া হয়েছে বাথরুমে। নরম গলায় ডাকল সে, মিস্টার লিস্টার, মিস্টার লিস্টার, দরজাটা খুলুন প্লিজ। কেউ জবাব দিল না। আবারও জোরে ডাক দিল, মিস্টার লিস্টার। দরজার কাছ থেকে সরে গেল পদশব্দ। কাঠের পাল্লায় কান রাখল মুসা। নিচতলা থেকে মেহমানদের কথা আর হাসি কানে আসছে। বাজনা বন্ধ। কাছেই একটা দরজা খোলা হলো। জোরালো হলো নিচের কোলাহল, মিস্টার লিস্টার। কেউ সাড়া দিল না। দরজা খুলতে এলো না কেউ। অস্বস্তি লাগছে মুসার, ভয় লাগছে। বাথরুম ব্যবহার করায় কি রেগে গেলেন লিস্টার? হয়তো ভেবেছেন মুসা চোর টোর কিছু, পুলিশকে খবর দিতে গেছেন। বাথটাবের কিনারে বসে অপেক্ষা করতে লাগলো সে। পুলিশ এলে বরং ভালোই। আবার শোনা গেল পদশব্দ, একই রকম পায়ের আওয়াজ, আগের বার যেমন শুনেছিল। বাথরুমের দরজার কাছে এসে থামল, কিন্তু দরজা খুলল না। বিচিত্র একটা শব্দ হলো। মাটিতে পড়ে গেলেন বোধহয় লিস্টার। কারোর সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। গুঙিয়ে উঠল কেউ, তারপর চুপ। লাফ দিয়ে উঠে দরজার কাছে চলে এলো মুসা। থাবা দিতে দিতে চিৎকার করতে থাকলো, মিস্টার লিস্টার। এই সময় নিচের লিভিং রুমে আবার শুরু হলো গান বাজনা। কোরাস গেয়ে উঠল রক দল। বেইবে ওয়াই ain't you my baby no more। জোরালো কণ্ঠ, সেই সঙ্গে দ্রিম দ্রিম করে বাজছে ড্রাম। মিস্টার লিস্টার, গলা ফাটিয়ে চিৎকার করলো মুসা, আপনি ঠিক আছেন? বেজেই চলেছে বাজনা, গাইছে গায়কের দল। ঘামছে মুসা, আতঙ্কিত হয়ে পড়েছে। লাথি মারতে শুরু করলো দরজায়। জবাব দিচ্ছে না কেন লিস্টার? হার্ট অ্যাটাক হয়েছে? হয়তো মারা যাচ্ছেন এই মুহূর্তে।
এই দরজাটার ঠিক ওপাশেই। কে আছে শুনছো? চিৎকার করতে লাগলো মুসা। বের করো, বের করো আমাকে। কেউ শুনল না তার ডাক, কেউ এলো না। বেবি, why ain't you my baby no more? প্রশ্নটা করে উপসংহার টানলো গায়কেরা, কিন্তু বাজনা বন্ধ হলো না। আরেক সুরে চলে গেল। ড্রামের বিরতি নেই, গেয়ে উঠল ওরা, রিং রিং রিং। Rocking, rocking, rocking all the night. হতাশ ভঙ্গিতে দুম দুম করে দরজায় কিল মারতে লাগলো মুসা। এখন কি করব ভাবছে সে। একজন মানুষ ওদিকে মরতে বসেছে, সে জানতে পারছে কিন্তু কিছুই করতে পারছে না। করবোটা কি এখন? কিশোরটা কোথায়? শান্ত হয়ে বসো। স্মৃতিতে বেজে উঠল যেন কিশোরের কণ্ঠ। মাথা ঠান্ডা রেখে ভাবো। ঠিক ভাবল মুসা, মাথা ঠান্ডা রাখতে হবে। ছোট ঘরটায় চোখ বোলালো, জানালায় দৃষ্টি আটকে গেল। জানালা, হ্যাঁ জানালা। পুরনো আমলের বাথরুমটায় একটা জানালা আছে। ওটার বাইরের দেয়ালের কাছেই রয়েছে একটা গাছ, বেশ বড় একটা অ্যালডার গাছ, বেয়ে নামা যাবে সহজেই। জানালাটা খুলল মুসা, বইগুলো নামিয়ে রেখে টেবিলটা নিয়ে এলো জানালার কাছে। ওটাতে উঠে মাথা বের করে দিল জানালার বাইরে, তারপর বের করলো কাঁধ। নিচে তাকালো, চোখে পড়ল বাড়ির এক পাশ। ঠিক নিচেই রয়েছে সিমেন্টে বাঁধানো পথ। পড়লে হাত পা ভাঙার ভয় আছে, তবে সে ভয় তেমন করল না। গাছ টাছ ভালোই বাইতে পারে, পড়বে না, আর পড়া চলবেও না, অন্তত এখন। মারা যাচ্ছেন লিস্টার। মুসা গিয়ে দ্রুত সাহায্য আনতে না পারলে মারাই যাবেন। যত দ্রুত সম্ভব নামছে মুসা। কোথায় ধরছে, কোথায় পা রাখছে সেদিকেও খেয়াল নেই। বাড়ির এই পাশটা নির্জন, কাউকে চোখে পড়ছে না। কিন্তু সে মাটিতে নামতে না নামতেই একটা লাল চুলওয়ালা মেয়ে এসে হাজির হলো। বাহ, নামার বেশ ভালো উপায় বের করেছে তো। আমি তো জানতাম লোকে সিঁড়ি দিয়েই নামতে চাই। আমিও চাই। ব্যাখ্যা করার প্রয়োজন মনে করল না মুসা। মেয়েটার পাশ কাটিয়ে দৌড় দিল বাড়ির অন্য পাশে, যেখানে লম্বা জানালাগুলো রয়েছে সেদিকে। একটা জানালা গলে যখন ঢুকছে ও, তখনও বাজনা বাজছে। সেই শব্দ ছাপিয়ে চেঁচিয়ে কথা বলতে হচ্ছে মেহমানদের। ট্রে হাতে ঘুরছে রবিন আর কিশোর। ঘাম দেখা দিয়েছে কপালে। ভিড়ের ভেতর দিয়ে পথ করে সোজা এলেনার দিকে ছুটল মুসা। সেই ধূসর সিল্ক পরা মহিলার সঙ্গে কথা বলছে মেয়েটা। দৃষ্টি আকর্ষণ করার জন্য তার হাত ছুঁল সে। ফিরে তাকিয়ে মুসাকে দেখে ভ্রূ কুঁচকে ফেলল এলেনা। তুমি এখানে কেন? ড্রামের ভারী গম গম শব্দকে ছাপিয়ে চেঁচিয়ে বলল সে। বোঝানোর চেষ্টা করতে গিয়ে থেমে গেল মুসা। এখানে কথা বলা অসম্ভব মনে হচ্ছে তার কাছে। ইশারায় এলেনাকে সরে আসতে বলল রান্নাঘরের দিকে। ডাইনিং রুমের ভেতর দিয়ে যাওয়ার সময় করি ওয়েরটাকে দেখতে পেল ওরা। ঘরের একধারে হেনরি বেসিনের কাছে দাঁড়িয়ে আছে। প্লেটে খাবার সাজাচ্ছে ক্যাটারার। আঙুল বাঁকা করে ইশারায় ওয়েরটাকে ডাকলো এলেনা। খালি রান্নাঘরের দিকে এগোলো। তার পেছনে নির্জন রান্নাঘরে চলে এলো লোকটা। মশা ঢুকে দরজা লাগিয়ে দিল যাতে বাজনার শব্দ কম শোনা যায়। আপনার বাবা আমাকে বাথরুমে তালা আটকে রেখেছিলেন, মুসা বলল। হাত ধুতে গিয়েছিলাম আমি। 2-1 মিনিট পরেই একটা শব্দ শুনলাম। মনে হলো তিনি পড়ে গেছেন। চিৎকার করে অনেক ডাকাডাকি করলাম, শুনলেনই না, জবাব দিলেন না। শেষে জানালা গলে বেরিয়ে গাছ বেয়ে নেমে এসেছি। শোনার জন্য আর অপেক্ষা করলো না এলেনা। পেছনের সিঁড়ির দিকে দৌড় দিল। তার পেছনে ছুটল ওয়েরটা। ডাইনিং রুমে ঢোকার দরজাটা ফাঁক হলো। মুখ বের করলো কিশোর। তার কাঁধের উপর দিয়ে তাকাচ্ছে রবিন। কি হয়েছে? কিশোর জিজ্ঞেস করলো। 12টা বেজেছে লিস্টারের। কি হয়েছে বলল মুসা। এলেনা দেখতে গেছে বাবাকে। ছাদের দিকে তাকালো কিশোর, তারপর পেছনের সিঁড়ির দিকে রওনা হয়ে গেল। কোথায় যাচ্ছ? বাধা দেওয়ার চেষ্টা করলো রবিন। এলেনা আমাদের কুত্তার মতো দূর দূর করে তাড়াবে। বাপ আর মেয়ের তো একই স্বভাব। মিস্টার লিস্টার সত্যি অসুস্থ হয়ে থাকলে, কিশোর বলল, আমাদের সাহায্য দরকার হবে তার। যাও। ভ্রু নাচালো মুসা। মাথায় ডান্ডা খেতে চাইলে। কিন্তু পরক্ষণেই কিশোরের পেছনে রওনা হলো সেও, কিছুটা কৌতূহলী হয়েই। কিশোরকে কি বলে এলেনা দেখার জন্যই। তাছাড়া লিস্টারের আসলে কি হয়েছে সেটাও দেখা দরকার। দ্বিধা করল রবিন। তারপর সেও চলল দুজনের পেছনে। ওপরের হল ঘরে যেন পালকের তুষারপাত হচ্ছে। একটা বালিশ ছিঁড়ে ফেলা হয়েছে, খোলটা পড়ে রয়েছে মেঝেতে। ভেতরের পালকগুলো উড়ছে।
তার মাঝ দিয়ে ছুটে গেল এলেনা। শোবার ঘরের দরজায় ধাক্কা দিল একবার, নব মোচড় দিয়ে ঠেলে খুলে ভেতরে তাকালো। চেঁচিয়ে উঠল। ওয়েটটা চেঁচালো না, তাকিয়ে রয়েছে ভেতরে। ওখানেই কোথাও আছে, চিৎকার করে বলল এলেনা। যাবে কোথায়? যাওয়ার কোনো জায়গা নেই। ঠেলা দিয়ে পাল্লা পুরোটা খুলে দিল ওয়েটটা। ভেতরটা এখন কিশোরও দেখতে পাচ্ছে। বিছানার চাদর কুঁচকে রয়েছে। খানিক আগে যে ওখানে একজন মানুষ শুয়েছিল বোঝা যায়। ফায়ার প্লেসে নাচানাচি করছে ছোট ছোট আগুনের শিখা। কাগজ পোড়া কালো ছাই গরম বাতাসের সঙ্গে উড়ে চিমনিতে ঢোকার চেষ্টা করছে। ভ্রু কুঁচকাল কিশোর। গরম আবহাওয়া, এই সময় ফায়ার প্লেস জ্বালানোর দরকার পড়ল কেন? দৌড়ে গেল সে। ফায়ার প্লেসের পাশে রাখা চিমটাটা তুলে নিয়ে ঢুকিয়ে দিল আগুনের ভিতর। কিন্তু কাগজ যা ফেলা হয়েছিল পুড়ে গেছে। চিমটার খোঁচা লেগে ঝুরঝুর করে ভেঙে পড়ল পোড়া কাগজ। কি করছো? কিশোরের হাত থেকে চিমটাটা টান মেরে নিয়ে নিল এলেনা। রাগত কণ্ঠস্বর। কি করছো? কিশোরের হাত থেকে চিমটাটা টান মেরে নিয়ে নিল এলেনা। রাগত কণ্ঠে বলল, এখানে ঢুকেছো কেন? যাও, নিচে যাও। মিস লিস্টার, বেশ গম্ভীর ভিরিক্কি গলায় বলল কিশোর। আমরা থাকলে আপনার সুবিধে হতে পারে। রহস্যময় অস্বাভাবিক ঘটনা, এসব তদন্তের ব্যাপারে আমাদের অভিজ্ঞতা আছে। অনেক জটিল রহস্যের সমাধান আমরা করেছি। কিছু বলার জন্য মুখ খুললেও থেমে গেল এলেনা। হাসিটা চেপে রাখল মুসা। নাটকীয় ভাবভঙ্গি করে আবার বাজিমাত করে দিয়েছে কিশোর পাশা। শান্ত দৃষ্টিতে সারা ঘরে চোখ বোলালো কিশোর। এখনো বন্ধ রয়েছে বাথরুমের দরজা। তালায় ঢোকানো রয়েছে পুরনো ধাঁচের স্কেলেটন কি। এগিয়ে গিয়ে তালা খুলে দরজাটা খুলল কিশোর। মুসা যেভাবে ফেলে গেছে সেভাবেই রয়েছে বাথরুম। জানালার নিচে টেবিলটা রয়েছে। চাবিটা দিয়ে হলঘর আর শোবার ঘরের মাঝের দরজার তালা খোলার চেষ্টা করল কিশোর। লেগে গেল। এ বাড়ির যে কোনো তালা এই চাবি দিয়ে খোলা যাবে মনে হচ্ছে। মিস লিস্টার, পালানোর আগে মুসাকে বাথরুমে আটকেছিলেন আপনার বাবা। মেহমানদের সঙ্গে এরকম ব্যবহারই করেন নাকি উনি? তোমার বন্ধু মেহমান নয়, কাটা জবাব দিলে এলেনা। এখানে কাজ করতে এসেছে। বেশ, তাহলে কর্মচারী। তো আপনার বাবা কি কর্মচারীদের এরকম করে বাথরুমে আটকে রাখেন? জবাবের অপেক্ষায় না থেকে মুসার দিকে তাকালো কিশোর। তোমাকে আটকে ফেলার পর ধূপ করে একটা শব্দ শুনেছিলে বললে। কিছু একটা পড়েছিল, মানুষ পড়ার শব্দ, মিস্টার লিস্টার? হতে পারে, আর কেউ তো ছিল না। মিস্টার লিস্টারের কাছে যখন বসেছিলে তখন ফায়ার প্লেসে আগুন জ্বলছিল? না, মাথা নাড়ল মুসা। একেবারেই আগুন ছিল না। গরম আবহাওয়া, আনমনে বলল কিশোর। কেন আগুন জ্বালতে যাবে ফায়ার প্লেসে? বিছানার দিকে তাকালো সে। হল ঘরে দেখে এলাম একটা বালিশ ছিঁড়েছে। বিছানায় এখন বালিশ নেই। যেটা ছিঁড়েছে সেটা আগে থেকে কি ফাটা ছিল? আর একটা বালিশ কোথায়? বিছানায় তো সাধারণত দুটো বালিশ থাকে, কারণ এটা ডাবল বেড। ভ্রুকুটি করল মুসা। দুটোই থাকার কথা, তবে খেয়াল করিনি আমি। অবশ্যই দুটো ছিল, এলেনা বলল। দেখো, এসব শার্লক হোমসগিরি করে ভোলাতে পারবে না আমাকে। যাও, নিচে যাও, মেহমানদের খাবার লাগবে। তার কথা যেন কানেই ঢুকলো না কিশোরের। বিড়বিড় করে বলতে থাকলো, আজ এখানে কি ঘটেছে বোধহয় আন্দাজ করতে পারছি স্পষ্ট। মুসা বাথরুমে ঢুকেছিল। দ্রুত বিছনা থেকে উঠে গিয়ে দরজায় তালা লাগিয়ে দিয়েছেন আপনার বাবা, যাতে সে বেরোতে না পারে। তারপর কিছু পুড়িয়েছেন ফায়ার প্লেসে। ঘরে ঢুকলো এতক্ষণে ওয়েটটা। এমন কিছু, কিশোরের সুরে সুর মিলিয়ে বলল সে, যেটা অন্য কাউকে দেখতে দিতে চাননি। গোপনীয়তা রক্ষার ব্যাপারে তিনি। দেখো কোডি, কড়া গলায় ধমক দিল এলেনা। ছেলেগুলোকে আর উস্কানি দিও না। কিশোরের দিকে ফিরে বলল, কি করেছে আমি বলি? মূল্যবান কিছু পড়ায়নি বাবা। ফায়ার প্লেসে আগুন ধরানোর জন্য কাগজ ব্যবহার করেছে, একটা বালিশ ছিঁড়েছে, আর একটা লুকিয়েছে, নিজেও গায়েব। এসব করেছে আমাকে রাগানোর জন্যে। কোনো কিছু পছন্দ না হলে এরকম করে। এর চেয়ে খারাপ কাজ করেছে আগেও। বিশ্বাস করো, আজকের এই পার্টি একটুও পছন্দ ছিল না তার। তার মানে আপনাকে ভয় দেখাতে চেয়েছেন? কিশোরের প্রশ্ন। তাই যদি করে থাকেন, এখন তিনি কোথায়? নাক দিয়ে খোঁত খোঁত শব্দ করলো এলেনা। খুঁজতে শুরু করলো। তার সঙ্গে যোগ দিল হোয়েটটা। মিনিট খানেক চুপ করে থেকে তিন গোয়েন্দাও যোগ দিতে গেল।
বাধা দিতে গিয়েও দিল না এলেনা, বরং বলল, ঠিক আছে খোঁজো, বেশি লোক খুঁজলে তাড়াতাড়ি বের করা যাবে। বিরাট বর্গাকার শোবার ঘরগুলোয় পুরু হয়ে ধুলো জমে রয়েছে, নোংরা, সাফ করা হয় না। কয়েকটাতে বিছানা আর ড্রেসার রয়েছে, বাকিগুলোতে হাত সমান উঁচু শেলফে রয়েছে গাদা গাদা বই আর কাগজপত্র। বই সংগ্রহের বাতিক ছিল, মন্তব্য করল কিশোর। বিশ্বাস করো, আব্বার জন্য এটা রোগ। শুধু বই সংগ্রহ করেননি ডেভিড লিস্টার, অনেক ধরনের ট্রফিও রয়েছে, দূর দূরান্তে জাহাজে করে ঘুরে বেড়ানোর প্রমাণগুলো। তুর্কি টুপি, হুঁকোর নল, একজোড়া চামড়ার চটি দেখিয়ে এলেনা বলল, ওগুলো মিশরের বাজার থেকে আনা হয়েছে। আফ্রিকা থেকে এসেছে হাতির দাঁতের খোদাই করা জিনিস। মার্কেজ থেকে একটা পিতলের ল্যাম্প, পেন্সিলের বক্স আর পুরনো ম্যাগাজিনের পাশের তাকে অগোছালো হয়ে রয়েছে জাহাজ চালানোর যন্ত্রপাতি। কোনো জিনিস ফেলে না আব্বা, পরিষ্কার করতেও দেয় না, তার ভয় কাউকে ঢুকতে দিলে জিনিসপত্র চুরি করে নিয়ে পালাবে। জোরে একটা নিঃশ্বাস ফেলল সে। তার জন্য খারাপই লাগলো তিন গোয়েন্দার। বাবা আর মেয়ের স্বভাবে অনেক অমিল, আর তার জন্য নিশ্চয়ই মনোকষ্টে ভুগতে হয় মেয়েকে। মেয়ে চায় সাফসুতরো থাকতে, আর বাবাটা একদম নোংরা। এলেনার জিনিসের ঘরটা ঝকঝকে তকতকে পরিষ্কার। দোতলায় আরও একটা ঘর পরিষ্কার আছে, সেটা কম্পিউটার রুম। ধুলো ময়লা সহ্য করতে পারে না ওই যন্ত্র, তাই বাধ্য হয়ে সাফ রাখতে হয়। ঘরটা লিস্টারের শোবার ঘরের পাশেই, এয়ার কুলার লাগানো, সাদা দেয়াল, লাল রং করা ইস্পাতের ফ্রেমের চেয়ার আর দুটো কম্পিউটার কনসোল রয়েছে ঘরে। একটা সেট রাখা হয়েছে অফিসের সঙ্গে যোগাযোগ রাখার জন্যে, ওয়েটটা জানালো। বাইরে বেরোতেই চান না মিস্টার লিস্টার যোগাযোগ রাখার জন্য, তাই কম্পিউটার ব্যবহার করেন। কর্মচারীদের হুকুম দেন এই যন্ত্রের সাহায্যে। কারোর সঙ্গেই কথা বলতে চান না। কম্পিউটারে আরেকটা মস্ত সুবিধে রয়েছে, কেউ আদেশ পালন না করলে কিংবা কাজে ভুল করলে রেকর্ড থেকে যায়, কোনোভাবেই ফাঁকি আর দিতে পারে না। গোলমালটা কোনখানে হয় সেটা আগে খুঁজে বের করতে চায় আব্বা, এলেনা বলল, যাতে খুব তাড়াতাড়ি সেটা মিটিয়ে ফেলা যায়। ঠোঁট কামড়ালো। কই, এখানেও তো নেই। কি লেখাটা আছে? মুসা জিজ্ঞেস করলো। আছে, তাতেও বই, বক্স আর সোভিনির, অতীতের সাক্ষী, তবে ডেভিড লিস্টার নেই। ওপরতলায় খোঁজা শেষ। কিশোরের দিকে তাকালো এলেনা। বেশ, বলো এবার কোথায় আব্বা? খুব তো চালাকি জাহির করছিলে, এখন বলো সে কোথায়। অনেক সম্ভাবনাই আছে, তবে আপাতত সেসব বলছি না, কিশোর বলল। একটা সিদ্ধান্তে আসতে পারি। তিনি হেঁটে বেরিয়ে গেছেন সামনের দরজা দিয়ে। সিঁড়ি বেয়ে নেমে মেহমানরা আলাপে ব্যস্ত, তাকে দেখতে পায়নি। বাধা দিল এলেনা। আমার তা মনে হয় না, আমি সিঁড়ির দিকে মুখ করেই ছিলাম, নামলে দেখতে পেতামই। তাহলে পেছনের সিঁড়ি দিয়ে, অনুমান করলো ওয়েটটা, ওখান দিয়ে নেমে সোলারে চলে যেতে পারেন। পেছনের আঙিনায় বেরোতে পারেন, কেউ দেখতে পারবে না। বালিশ নিয়ে? কিশোরের প্রশ্ন। বালিশের কথা বারবার কেন বলছো? জিজ্ঞেস করলো এলেনা। কারণ আমার মনে হচ্ছে ওটা একটা বড় সূত্র। পেছনের সিঁড়ির কাছে চলে এলো ওরা। যে ভবঘুরে লোকটাকে ধোয়া মোছায় সাহায্য করার জন্য নিয়ে আসা হয়েছিল সে সিঙ্কে ব্যস্ত। এই, আমার আব্বাকে এখান দিয়ে যেতে দেখেছো? এলেনার দিকে ঘুরে তাকালো লোকটা। বয়স 50, এমনকি 60ও হতে পারে। বয়সের তুলনায় স্বাস্থ্য বেশ ভালো, শক্ত সমর্থ, বেশি বহুল। ডান বাহুতে একটা ড্রাগন আঁকা উল্কি দিয়ে। কিশোরের মনে হলো মুখটা বেশি গোমড়া করে রেখেছে লোকটা। শুধু মাথা নেড়ে এলেনার কথার জবাব দিয়ে আবার তার কাজে মন দিল। ডাইনিং রুম থেকে এলো হ্যান্ড বেসিন। কিছু হয়েছে? আব্বাকে খুঁজে পাচ্ছি না। সেলারে খুঁজলো তিন গোয়েন্দা। আছে ভাবসা গন্ধ, পুরনো ট্রাঙ্ক আর মাকড়সার জাল। বেরিয়ে এসে বাড়ির বাইরেটা ঘুরে দেখতে লাগলো। বড় বড় ঘাস, ঝোপঝাড়, অযত্ন আর অবহেলার ছাপ সর্বত্র। বাগানে টেবিল পেতে দেয়া হয়েছে, তাতে বসে খাচ্ছে মেহমানরা, কিন্তু লিস্টারকে দেখা গেল না ওদের মাঝে। অবশেষে সব জায়গায় খোঁজা হয়ে গেল, আর কোনো জায়গা বাকি রইল না। মাথা ঝাঁকিয়ে বলল এলেনা। বেরিয়েই চলে গেছে, আমাকে ফেলে রেখে। আমার বিয়েতে মত ছিল না, তাই ফাঁকি দিয়ে কেটে পড়েছে যাতে আমি কিছু করতে না পারি। ভেবেছে এরকম করলে বেকায়দায় পড়ে যাব আমি।
এঙ্গেজমেন্ট আর করতে পারবো না আজ। তা নাও হতে পারে, কিশোর বলল। বালিশের কথা ভুলে যাবেন না। চলে যাওয়ার ইচ্ছে হলে একজন বয়স্ক লোক বালিশ সঙ্গে করে কেন নিয়ে যাবেন? সেই গল্পটার কথা মনে হচ্ছে, লিনুস আর কম্বলের কথা। আরেকটা ব্যাপার ভুলে যাচ্ছেন, ধূপ করে একজন মানুষকে পড়ে যেতে শুনেছে মুসা। আর ফায়ারপ্লেসে আগুন জ্বালারই বা অর্থ কি? কি অর্থ? ভাবতে লাগলো এলেনা। আর ওই শব্দ, ওটা হতে পারে তার পরিকল্পনারই একটা অংশ। এরকম সে করতেই পারে। তার কাছে ওটা খেলা, আমাকে রাগানোর চেষ্টা, যাতে মাথা গরম করে উল্টোপাল্টা কিছু করে বসি আর সে সুযোগ পায়। মাথা নাড়ালো কিশোর। তার যে আরো সহজ যুক্তিতে আসুন না। কারো হাত থেকে বাঁচানোর জন্য কোনো একটা জিনিস ফায়ারপ্লেসে পুড়িয়েছেন আপনার আব্বা, আর সেই লোকটাই তাকে ধরে নিয়ে গেছে মুখে বালিশ চাপা দিয়ে, যাতে চিৎকার করতে না পারেন। স্থির দৃষ্টিতে কিশোরের দিকে তাকিয়ে রইল এলেনা। রক্ত সরে যাচ্ছে মুখ থেকে। তুমি বলছো কিডন্যাপ করা হয়েছে? মাথা ঝাঁকালো কিশোর। পুরো 1 মিনিট চুপ করে রইল এলেনা, ভাবলো, তারপর বলল, পুলিশকে খবর দেয়া দরকার। এখানেই শেষ হচ্ছে ঈশ্বরের অশ্রু এর প্রথম পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।